হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম। ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টারের দিক অনুপাত এর অঙ্ক হচ্ছিল, দিক অনুপাত এবং দিক কোসাইন চ্যাপ্টারের অঙ্ক হচ্ছিল। তো আমরা বহু বিকল্পধর্মী এবং অতি সংক্ষিপ্ত কমপ্লিট করেছি। আমাদের সংক্ষিপ্ত অঙ্ক হচ্ছিল, এর আগের ক্লাসে আমাদের 6 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 7 থেকে শুরু করবো, ঠিক আছে? 7 অঙ্ক থেকে শুরু করব। তো ক্লাস 12 এর বেশিরভাগ চ্যাপ্টার আমাদের কমপ্লিট করা আছে, যে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে কমপ্লিট হয়নি, সেগুলো আমরা খুব দ্রুত কমপ্লিট করে নেবো, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো, যে সমস্ত চ্যাপ্টার আমাদের হয়ে গেছে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গেলেই তোমরা যে সমস্ত চ্যাপ্টার আমাদের হয়ে গেছে সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া এই চ্যানেলের এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে গেলেও ক্লাস 12 এর অন্যান্য চ্যাপ্টারের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করলেই তোমরা সেই সমস্ত চ্যাপ্টারে ডাইরেক্ট ক্লাসে চলে যেতে পারবে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, 7 দাগ থেকে। 7 দাগের অঙ্ক কি বলেছে? দিক কোসাইন ভেক্টর, ভেক্টরের পার্ট এটা, দিক কোসাইন এবং দিক অনুপাত, ক্লাস 12 প্রশ্নমালা 3, ঠিক আছে? এটা বলেছে দিক অনুপাত সমূহ নির্ণয় করে প্রমাণ করো যে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ। আচ্ছা, পি এইটা বলা আছে 2 3 4, কিউ কিউ বলা আছে -1 -2 1, -1 -2 1, এবং আর 5 8 7, 5 8 7, ঠিক আছে? তিনটি বিন্দু, এরা সমরেখ দেখাতে বলেছে, ঠিক আছে? এবার দেখো, অতএব পি কিউ এর দিক অনুপাত সমূহ। কত হবে? -1 -2। আচ্ছা, -2। এই যে নর্মাল কি হয়, যদি x1 y1 z1 আর x2 y2 z2 দুটো বিন্দু স্থানাঙ্ক হয়, দিক অনুপাত সমূহ হয় x2 - x1 y2 - y1 z2 - z1, এইরকম হয়ে যায়। তাহলে এখানে এই যে x2 - x1 -1 - 2 y2, এটা y2 -1 y1 -3 হয়ে যাবে। হ্যাঁ, z2 জায়গায় মনে করো 1 হচ্ছে, 1 - 4, এইরকম হয়ে গেল। অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ এটা -3 -5 -3 হয়ে যাচ্ছে। অর্থাৎ কত হয়ে যাচ্ছে? মাইনাস দিয়ে ভাগ করে দিলে বা গুণ করলে 3 5 3 আসছে, ঠিক আছে? এবার দেখো, এটা হয়ে গেল পি কিউ। অতএব কিউ আর এর দিক অনুপাত সমূহ। অতএব কিউ আর এর দিক অনুপাত সমূহ, কিউ আর এইটা, তাহলে এইটা হয়ে যাবে 5 মাইনাসে মাইনাসে +1, 8 মাইনাসে মাইনাসে +2, আর 7 -1। এটা হচ্ছে x3 - x2, y3 - y2, z3 - z2, ঠিক আছে? এই কন্ডিশনের সাহায্যে হলো। তাহলে অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ হয়ে যাচ্ছে এটা 6, 8 আর 2 10, 7 - 1 6। অর্থাৎ কত হয়ে যাচ্ছে? এটা 2 দিয়ে ভাগ করলে 3 5 3। এবার দেখো, এই যে দিক অনুপাত, এই দিক অনুপাত দুটো সরলরেখার দিক অনুপাত সময় একই হয়ে যাচ্ছে। একই হলে সমান্তরাল হতে পারে, কিন্তু যেহেতু এখানে একটা কমন বিন্দু আছে, অবশ্যই সমরেখ হবে, ঠিক আছে? যেহেতু পি কিউ এবং কিউ আর এর দিক অনুপাত সমূহ একই এবং এদের একটা সাধারণ বিন্দু যেহেতু আছে, তাহলে অবশ্যই সমরেখ হবে। সাধারণ বিন্দু যদি না থাকতো আমরা বলতে পারতাম এরা সমান্তরাল হতে পারে, কিন্তু সাধারণ বিন্দু যেহেতু আছে, সমরেখ হওয়া, অন্য কোনো সমরেখ হওয়া ছাড়া অন্য কোনো কন্ডিশন নেই, সমরেখ হবে, ঠিক আছে? দিক অনুপাত সমূহ একই এবং এদের সাধারণ বিন্দু মানে উভয়েরই বিন্দু কিউ। অতএব পি কিউ আর সমরেখ, ঠিক আছে? দেখো, পি কিউ আর সমরেখ। 7 দাগের হয়ে গেল। নেক্সট দেখো, আমরা 8 দাগে যাব। যে সমস্ত অঙ্ক তোমাদের ডাউট থাকবে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, ঠিক আছে? 8 দাগের বলছে, মনে করো একটি সরলরেখা y অক্ষ এবং z অক্ষে ধনাত্মক দিকে যথাক্রমে π/4 ও π/3 কোণ উৎপন্ন করে। সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। দেখো,
তিনটে রেখা যদি এক্স ওয়াই জেড অক্ষের দিকে যে ধনাত্মক সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, যে কোণ উৎপন্ন করে যদি আলফা বিটা গামা হয়, আমরা জানি আলফা বিটা যদি গামা হয় তাহলে এই যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এক্স ওয়াই জেড অক্ষের দিকে যদি যে কোণ উৎপন্ন করে আলফা বিটা গামা হয়ে গেলে, হ্যাঁ, একটি সরলরেখা এক্স ওয়াই জেড এদের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেগুলো যাতে কোনো আলফা বিটা গামা হলে তাহলে এই কন্ডিশনটা হয়। ঠিক আছে, এবার এখানে যে কন্ডিশন দেওয়া আছে দেখো, একটি সরলরেখা ওয়াই অক্ষ জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটি সরলরেখা ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/4 এবং π/3 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, π/4 এবং π/3 কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান আলফা। ধরি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সরল রেখাটি যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান আলফা। অতএব কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটার জায়গায় বলে দেওয়া আছে π/4 প্লাস কস স্কোয়ার গামা মানে π/3 ইজ ইকুয়াল টু 1 হয়। এটাই কন্ডিশন। অতএব কস স্কোয়ার আলফা প্লাস কস π/4 এর মান কত? 1/√2। তাহলে এটা 1/√2 তার স্কোয়ার। আর কস π/3 মানে কস 60 মানে হচ্ছে হাফ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে হাফ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা কস স্কোয়ার আলফা প্লাস এটা হাফ হয়ে যাবে প্লাস এটা 1/4 ইজ ইকুয়াল টু 1, বা cos স্কয়ার ইজ আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ মাইনাস 1/4, বা cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু 4 লসাগু 4/4 2 2 4 2 মাইনাস 1, বা cos স্কয়ার আলফা এটা 1/4 হয়ে যাচ্ছে। তাহলে 4 মাইনাস 3 1/4 হয়ে যাচ্ছে। অতএব cos আলফা এটা cos স্কয়ার ছিল প্লাস মাইনাস হাফ বলছে। এবার cos যদি আমরা মাইনাসটা এখানে অগ্রাহ্য, কারণ যদি আমরা মাইনাসটা নিয়ে নিই cos 120 মান মাইনাস হাফ, তাহলে এটা সূক্ষ্মকোণ হচ্ছে না। ঠিক আছে, অতএব cos আলফা ইজ ইকুয়াল টু হাফ হবে। অতএব cos আলফা ইজ ইকুয়াল টু cos কত মান? হাফ, π/3 মান। ঠিক আছে, cos π/3 মান হাফ। তাহলে অতএব আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে π/3। দেখো প্রসেসটা দেখো, কি বলেছে এখানে আরেকটা বলে দিয়েছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার মান, তাই তো? তাহলে এখানে অ্যান্সারটা লিখবে এক্স অক্ষের সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে। অতএব সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে। ঠিক আছে, সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/3 কোণ উৎপন্ন করে। নেক্সট দেখো, এটা 8 এর দাগের হয়ে গেল, 9 এর দাগের অঙ্ক। নয়ের দাগের কি বলছে দেখো, 9 দাগের বলছে যদি ও মূলবিন্দু এবং এ বি দুটি প্রদত্ত বিন্দু হয় তবে দেখাও যে ও এর সরলরেখা ও বি সরলরেখার উপর লম্ব। আচ্ছা, ও মূলবিন্দু যেটি, তাহলে এইটা হবে 0 0 0। ঠিক আছে, এবার দেখো এ ও বি বিন্দু যথাক্রমে প্রদত্ত এ কত? এ হয়ে যাচ্ছে 2 3 1 এবং বি এ 2 3 1 বি 1 1 -5।
এ 2 3 1 এবং বি 1 1 -5, এই দুটো হয়ে যাচ্ছে। এ 2 3 1 এবং বি 1 1 -5, দুটি প্রদত্ত বিন্দু। ঠিক আছে, দুটি দেখাতে বলেছে ওএ এবং ওবি লম্ব। ঠিক আছে, আমরা দিক অনুপাতের সাহায্যে দেখাবো ওএ এবং ওবি লম্ব। দেখো এটা কন্ডিশন আমরা জানি, দিক অনুপাত যদি মনে করো একটা সরলরেখার A1 B1 C1 আর একটা সরলরেখার A2 B2 C2 যদি দিক অনুপাত সম হয়, তাহলে তাদের মধ্যেকার কোণ যদি থিটা হয়, তাহলে এই সূত্রটা নিশ্চয়ই জানো তোমরা, cos থিটা আমরা আলোচনা করেছি। এটা হয়ে যায় A1 B1 A2 B2 A3 B3 বাই রুট ওভার অফ A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু একইভাবে A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এটা হয়। ঠিক আছে, এটা মোডে থাকে, এটা মোড। তাহলে দেখো, অতএব ও এ এর আগে দিক অনুপাতগুলো বের করতে হবে। দিক অনুপাত সমূহ, তাহলে কত হয়ে যাবে, এটা 3 নয় 2 2 -0, 3 -0 1 -0, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 2 3 1। আচ্ছা, ওবি এর দিক অনুপাত সমূহ, ওবি এর দিক অনুপাত সমূহ ওবি, এটা হয়ে যাবে 1 -0 1 -0 -5 -0, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 1 1 -5। ঠিক আছে, 1 1 -5। এবার দেখো, এবার আমরা যদি এরা পরস্পর লম্ব দেখাতে বলছি, লম্ব কখন হবে, এদের মধ্যেকার কোণ যদি 90 ডিগ্রি হয় তখন তারা লম্ব হবে। দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তারা লম্ব হয়। ঠিক আছে, এখানে দেখো আমরা ধরে নিচ্ছি ওএ এবং ওবির মধ্যবর্তী কোণ থিটা। ধরি ওএ এবং ওবি এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা সমান কত হবে, cos থিটা হয়ে যাচ্ছে এখানে 2 × 1, এটা মডে হবে অবশ্যই, প্লাস 3 × 1 প্লাস 1 × -5 বাই, এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ, এটা 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ, এটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার। ঠিক আছে, অতএব cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এখানে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 3 -5, এটা হবে অবশ্যই, এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 4 প্লাস 9 প্লাস 1 ইন্টু এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 1 প্লাস -5 স্কোয়ার প্লাস 25 হয়, দুটো -5 গুণ হয়ে প্লাস হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 25। ঠিক আছে, এবার দেখো cos থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা 5 -5 চলে আসছে, এখানে রুট ওভার অফ 9 আর 10 আর 4, এটা 14 ইন্টু 25 26 27। ঠিক আছে, তাহলে cos থিটা ইকুয়াল টু এটা 0 হয়ে যাচ্ছে, 0 বাই √14 √27, cos থিটা ইকুয়াল টু 0, cos থিটা ইকুয়াল টু cos কত মান 0, cos 90 মান 0, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে যেহেতু ওএ এবং ওবির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এই ক্যালকুলেশনের পর এই ক্যালকুলেশনটা দেখাবে। ঠিক আছে, এই সূত্র দেখানোর দরকার নেই, চাইলে তোমরা দেখাতে পারো। ঠিক আছে, এবার লিখবে ওএ সরলরেখা ওবি সরলরেখার উপর লম্ব। অতএব তার নিচে অ্যান্সার লিখবে, অতএব ওএ সরলরেখা ওবি সরলরেখার উপর লম্ব। ঠিক আছে, দেখো ওএ সরলরেখা ওবি সরলরেখার উপর লম্ব। এবার দেখো 10 অঙ্কে যাবো আমরা, 9 অঙ্কের প্রসেস দেখে নাও ভালো করে। নেক্সট দেখো 10, কি বলছে, দেখাও যে এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব। তাহলে তাহলে দুটো বিন্দু দেওয়া আছে, তাহলে এত এত প্রথম দুটো বিন্দু দিয়ে আছে -1 0 -2 এবং 1, এগুলো নামকরণ করতে পারো, ABCD করে নামকরণ করে নিতে পারো। ঠিক আছে, বা এমনি লিখতে পারো এত এত বিন্দুর সংযোগ সরলরেখার দিক অনুপাত সমূহ, এত এত বিন্দু সংযোগ সরলরেখার দিক অনুপাত সমূহ, এবার প্রদত্ত সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ।
মধ্যবর্তী কোণ এর cos থিটা সমান সূত্রটা হয় তো, তাহলে থিটা সমান cos ইনভার্স করলে একবারে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা একবারই করে নিচ্ছি, নামকরণ করছি না আর, ঠিক আছে। এবার দেখো -1 0 -2, -1 0 -2 এবং 1 3 -1 1 3 -1 -1 0 -2 এবং 1 3 -1 বিন্দু দুটির সংযোগ সরলরেখার দিক অনুপাত সমূহ। বিন্দু যদি AB নামকরণ করতে তখন লিখতে এইটা AB নামকরণ করার পর তাহলে AB সরলরেখার দিক অনুপাত সমূহ এইভাবে হয়ে যেত। এখানে তো আমরা নামকরণ করে নি, এত এত বিন্দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ। দিক অনুপাত সমূহ কত হবে? 1 - 1 আছে +1, 3 - 0 -1 -1 আছে +2, অর্থাৎ কত হচ্ছে? অর্থাৎ হয়ে যাচ্ছে এটা 2 3 1, ঠিক আছে, 2 3 1। এবার দেখো পরের কন্ডিশনটা যেটা 9 1 -6 এবং 7 2 -5, 9 1 -6 এবং 7 2 -5, 9 1 -6 এবং 7 2 -5 বিন্দু দুটি সংযোগ সরলরেখার দিক অনুপাত সমূহ। বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ কত হবে? এটা 7 - 9, 2 - 1, -5 -5 +6, অর্থাৎ কত হচ্ছে? 7 - 9 -2, 2 - 1 1, এটাও 1, ঠিক আছে। আচ্ছা অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ cos θ = সামথিং মনে করো, তাহলে θ = cos ইনভার্স, থিটাটা কোণ এদের মধ্যবর্তী, ঠিক আছে। অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ, অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ কত হবে? কোণ = cos ইনভার্স, একবারে নিয়ে নিচ্ছি cos ইনভার্স, এটা হয়ে যাবে 2 × -2, 2 × -2 প্লাস 3 × 1, 3 × 1 প্লাস 1 × 1, 1 × 1, ঠিক আছে, √, এটা হয়ে যাচ্ছে দেখো 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার, 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার ডট, এটা হয়ে যাচ্ছে -2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এইটা = cos ইনভার্স, এটা হয়ে যাচ্ছে -4 প্লাস 3 প্লাস 1, রুটের মধ্যে এটা 4 প্লাস 9 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 1 প্লাস 1, এইটা এখানে হয়ে যাচ্ছে cos ইনভার্স। দেখো এটা -4 প্লাস 4 মানে 0 হয়ে যাচ্ছে, 3 আর 4 প্লাস আর মাইনাস 0, এটা হয়ে যাচ্ছে 9 আর 10, এটা 14 ইন্টু এটা হয়ে যাচ্ছে 4 5 6, এইটা আসছে, ঠিক আছে, cos ইনভার্স 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, cos ইনভার্স cos π/2, ঠিক আছে, π/2 আসছে, cos ইনভার্স cos π/2, cos ইনভার্স আর cos উঠে চলে যাচ্ছে, তাহলে π/2 থেকে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি বলেছে? অতএব সরলরেখা সংযোগ সরলরেখা দুটি পরস্পর লম্ব দেখাতে বলেছে, অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব, এটার উত্তর লিখে দেবে। অতএব সরলরেখা দুটি পরস্পর লম্ব, ঠিক আছে, এটাই অ্যান্সার, সরলরেখা দুটি পরস্পর লম্ব। দেখে নাও, তাহলে দেখো 10 দাগের হয়ে গেল, এবার আমরা 11 যাব। নেক্সট দেখো 11, কি বলছে দেখো, প্রমাণ করো যে 4 5 0 এবং 5 3 3 বিন্দু দুটির সংযোগ সরলরেখা আর 4 3 -3 এবং 6 -1 3 বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব, সংযোগ সরলরেখা পরস্পর সমান্তরাল। সমান্তরাল কখন হবে? এদের দিক অনুপাত সমূহ দুটো সরলরেখার যদি একই বিন্দু বেরোয়, এদের মধ্যে যদি কমন বিন্দু না থাকে,
তাহলে দ্বিকোণপদ সমূহ যদি একই বেরোয়, দ্বিকোণপদ সমূহ এক বিন্দু হয় না, দ্বিকোণপদ সমূহ যদি একই বেরোয় এবং এদের কোনো কমন বিন্দু না থাকে, তখন আমরা সমান্তরাল বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো 4, 5, 0 এবং 5, 3, 3 বিন্দুটির সংযোগ সরলরেখার দ্বিকোণপদ সমূহ। 4, 5, 0 এবং 5, 3, 3। 4, 5, 0 এবং 5, 3, 3 এই দুটো বিন্দু। ঠিক আছে, বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ কত হবে? এটা 5 - 4, 3 - 5, 3 - 0, অর্থাৎ কত হচ্ছে 1 - 2 3, এইটা আসছে। ঠিক আছে, এটা প্রথম সরলরেখার দিক অনুপাত সমূহ। এবার দেখো দ্বিতীয় যেটা বিন্দু বলেছে 4, 3, -3 এবং 6, -1 3। 4, 3, -3 এবং 6, 4, 3, -3 আর কি বলা আছে? 4, 3, -3 আর 6, -1 3। 6, -1 3 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ। দিক অনুপাত সমূহ এটা হয়ে যাচ্ছে 6, -4, -1 -3, এটা হয়ে যাচ্ছে 3 -1 অর্থাৎ কত হচ্ছে 2 -4 6। এটা আমরা আমাদের প্রয়োজন দিক অনুপাত, তো আমরা কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। আমরা 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করছি, ভাগ করলে প্রত্যেকটাকে ভাগ করতে হবে, গুণ করলে প্রত্যেকটাকে গুণ করতে হবে। প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ কত আসছে 1 - 2 3। দেখো এই যে প্রথম ও দ্বিতীয় দুটো সরলরেখার দিক অনুপাত সমূহ একই এবং এদের মধ্যে কোনো কমন বিন্দু নেই। যেহেতু দিক অনুপাত সমূহ একই এবং কোনো কমন বিন্দু নেই, তাহলে আমরা এদের সমান্তরাল বলতে পারি। ঠিক আছে, অতএব দিক অনুপাত সমূহ একই। ঠিক আছে, আর এদের মধ্যে কোনো কমন বিন্দু নেই দেখতে পাচ্ছ, অতএব সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল, দেখো। ঠিক আছে, এবারে দেখো এটা 11 হয়ে গেল, 12 অঙ্কে যাব। 11 অঙ্ক হয়ে গেল, নেক্সট দেখো 12 অঙ্ক। কি বলছে 12 অঙ্ক? 12 বলছে কোণগুলি নির্ণয়ের সাহায্যে প্রমাণ করো যে এ বি সি শীর্ষবিন্দুগামী ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ দেখাতে বলেছে। আমরা যদি দুটো কোণকে সমান দেখিয়ে দিই তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। দুটো কোণকে যদি কোনোভাবে আমরা সমান দেখাতে পারি তাহলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো কোণ, একটা ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। তাদের বিপরীত বাহু সমান মানে দুটো কোণ সমান, তাদের তার মানে দুটো বাহু সমান, তার মানে সমদ্বিবাহু। এবার দেখো তাহলে দুটো কোণকে সমান দেখা, দুটো কোণ নির্ণয়ের জন্য এ বি সি দেওয়া আছে। তাহলে দেখো এই যে মনে করো যদি এইরকম এ বি সি হয়, তাহলে এ বি সি, যদি বি কোণ আমরা নির্ণয় করতে চাই, বি এ আর বি সি এদের দিক অনুপাত চাই। সি কোণ নির্ণয় করতে চাই যদি সি এ আর সি বি এদের দিক অনুপাত চাই। এই কোণ যদি নির্ণয় করতে চাই এ বি আর এ সি এদের দিক, 6টা দিক অনুপাত বের করতে হচ্ছে। তারপর আবার কোণ নির্ণয় করতে হচ্ছে, একটু বড় হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এ বি প্রদত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, কোণগুলি নির্ণয়ের সাহায্যে প্রদত্ত ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, প্রদত্ত ত্রিভুজের এবিসি ধরতে পারো, তিনটি শীর্ষবিন্দু এ কত? এ দেয়া আছে 3 4 -1, বি 1 5 1,
3 4 মাইনাস 1 বি 1 5 1 এবং সি সি কত 3 4 মাইনাস 1 1 5 1 সি হচ্ছে 1 2 মাইনাস 2 সি 1 2 মাইনাস 2 ঠিক আছে। এবার দেখো বি এ এর দিক অনুপাত সমূহ, অতএব বি এ এর দিক অনুপাত সমূহ বি এ, এই যে বি এ পড়ে আছে বি এ, এইটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 1, এটা পড়ে তাহলে 4 মাইনাস 5 আর মাইনাস 1 মাইনাস 1, অর্থাৎ কত আসছে, অর্থাৎ 2 মাইনাস 1 মাইনাস 2। আচ্ছা বি এ আর বিসি এর দিক অনুপাত সমূহ, বিসি এর দিক অনুপাত সমূহ বিসি বিসি, এটা 1 মাইনাস 1, আচ্ছা 2 মাইনাস 5 আর মাইনাস 2 মাইনাস 1, 1 মাইনাস 1 2 মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 1, বোঝা গেল এইভাবে। অর্থাৎ কত আসছে, অর্থাৎ এটা 1 মাইনাস 1 0, এটা মাইনাস 3, এটা মাইনাস 3। আচ্ছা অতএব বি এ ও বিসি এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ কত আসছে, মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু কত হবে, কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স। আচ্ছা এখানে 2 ইন্টু 0, এটা মডের মধ্যে 2 ইন্টু 0, মড দিতে ভুলবে না, অবশ্যই মড মনে করে দেবে, ঠিক আছে। আমাদের কোথাও মড দিতে মিসিং হয়ে গেল, মডগুলো অবশ্যই দিয়ে নেবে। আচ্ছা প্লাস এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 ইন্টু মাইনাস 3 প্লাস এই যে মাইনাস 1 মাইনাস 3, এটা মাইনাস 2 মাইনাস 3, এটা মাইনাস 2 ইন্টু মাইনাস 3। আচ্ছা এইখানে আসবে রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডট, এটা আছে 0 স্কোয়ার প্লাস দুটোই মাইনাস 3, মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস ইনভার্স 2 ইন্টু 0 0, এটা মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস 6 বাই, এটা রুটের মধ্যে আসছে দেখো 4 মাইনাস 1 স্কোয়ার 1 আর এটা মাইনাস 2, তো মাইনাস 2 স্কোয়ার 4ই হবে, দুটো মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2 ইন্টু 2 4। এখানে দেখো 0 স্কোয়ার 0 মাইনাস 3 স্কোয়ার 9 আবারও মাইনাস 3 স্কোয়ার 9, এইটা আসছে ইজ ইকুয়াল টু কস ইনভার্স, তাহলে এটা 6 3 9 হয়ে যাচ্ছে, 6 3 9 আসছে, এখানে চলে আসছে 4 4 আর রুট 9 আর এটা করে আসছে 9 আর 9 18, রুট ওভার অফ 18, হ্যাঁ এইটা আসছে ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি রুট 9 আছে, তাহলে এটা 9 বাই হয়ে যাচ্ছে এই রুট 9 মানে 3 আর এইটা মানে 3 রুট 2, রুট 18 মানে 3 ইন্টু 3 ইন্টু 2, দুটো 3 এর জন্য একটা 3 বেরিয়ে এলো আর 2 রুটের মধ্যে পড়ে আছে, তাহলে এখানে কেটে যাচ্ছে, দেখো কেটে গিয়ে হয়ে যাচ্ছে কস ইনভার্স 1 বাই রুট 2, তার মানে এটা 1 বাই রুট 2, তার মানে হয়ে যাচ্ছে কস ইনভার্স কস পাই বাই 4, তাই তো কস ইনভার্স কস পাই বাই 4, তার মানে শুধু পাই বাই 4 হয়ে যাচ্ছে, কস ইনভার্স আর কস উঠে গিয়ে, ঠিক আছে। অতএব বিএ আর বিসি এর মধ্যবর্তী কোণ, বিএ হচ্ছে এইটা আর বিসি এইটা, মধ্যবর্তী কোণ এটা পাই বাই 4 এসে গেল, ঠিক আছে। এবার দেখো অন্য কোণটা নির্ণয় করতে হবে, এটা করলে এরপর যে ক্যালকুলেশনটা করবে তারপর আমরা করছি, এখানে এটা মুছছি, দেখো ক্যালকুলেশনটা দেখে নাও। অতএব এবার সি এ আর সিবির মধ্যবর্তী কোণ নির্ণয় করবো, তার জন্য আগে তাদের দিক অনুপাত চাই। অতএব সি এ এর দিক অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ সি এ, এখানে সি এইখানে এ, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 মাইনাস 1 4 মাইনাস 2 মাইনাস 1, এটা মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এটা আছে 2, এটা 2, এটা 1। আচ্ছা সি এ আর সিবি এর দিক অনুপাত সমূহ, সিবি এর দিক অনুপাত সমূহ সিবি, আচ্ছা বি মাইনাস সি, তার মানে সিবি মানে, ঠিক আছে, এটা 1 মাইনাস 1 5 মাইনাস 2 আর এটা 1 মাইনাস মাইনাসে প্লাস 2, অর্থাৎ কত আসছে 1 মাইনাস মাইনাসে প্লাস 2, এটা 0 3 3, ঠিক আছে। অতএব সি এ, এটা পাই বাই 4 এসছে একটা, অতএব সি এ ও সিবি এর মধ্যবর্তী কোণ, একই সূত্র ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা হয়ে যাবে 2 ইন্টু 0
প্লাস 2 into 3 প্লাস 1 into 3, এটা 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডট 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার 4 প্লাস 4 প্লাস 1 ডট, এটা হয়ে যাচ্ছে 0 প্লাস 9 প্লাস 9, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 0 প্লাস 6 প্লাস 1, এইটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 6 রেখে 7, এখানে 4 4 8 রেখে 9 ইন্টু এটা 9 প্লাস 9 18, ঠিক আছে, 3 দুগুণে 6, আচ্ছা 6, এটা 3 একে 3 হবে, এটা মিস্টেক হয়েছে একটা, 3 একে 3, এটা 9 হয়ে যাচ্ছে। আচ্ছা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কস ইনভার্স, এটা 9 বাই এটা রুট 3 স্কোয়ার 3 ইন্টু এটা একইভাবে 3 রুট 2, এটা কেটে গিয়ে একইভাবে কস ইনভার্স 1 বাই রুট 2 পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু কস ইনভার্স কস পাই বাই 4 এর মান ইজ ইকুয়াল টু শুধু পাই বাই 4 হয়ে গেল। তার মানে এদেরও মধ্যবর্তী কোণ পাই বাই 4 হয়ে যাচ্ছে, সি এ আর সিবি এর মধ্যবর্তী কোণ পাই বাই 4, তার মানে হয়ে যাচ্ছে সি কোণটা পাই বাই 4 হয়ে গেল, ঠিক আছে, তাহলে বি কোণটাও পাই বাই 4 আর সি কোণটাও পাই বাই 4 হয়ে গেল, ঠিক আছে, তাহলে দুটো কোণ এখানে সমান হয়ে গেল। এবার তোমরা এ কোণটা দেখাতেও পারো, তাহলে আমরা এ কোণটা দেখিয়ে দিচ্ছি, সমদ্বিবাহু দেখাতে বলেছে যাতে দুটো বাহু সমান হয়, দুটো কোণ হয়ে গেল, ঠিক আছে, এইখানেই কিন্তু তোমরা চাইলে অ্যান্সার লিখে দিতে পারো, কিন্তু আমি এই কোণটাও বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই কোণটার জন্য অতএব এ বি এর দিক অনুপাত সমূহ, এ বি এর দিক অনুপাত সমূহ, এ বি, বি মাইনাস এ 1 মাইনাস 3, ঠিক আছে, এটা 5 মাইনাস 4 আর 1 মাইনাস মাইনাসে প্লাস 1, অর্থাৎ কত আসবে -2 1 2। আচ্ছা এ বি আর এসি এর দিক অনুপাত সমূহ, এসি এর দিক অনুপাত সমূহ এ সি, তাহলে 1 মাইনাস 3 সি পরে 1 মাইনাস 3 2 মাইনাস 4 -2 মাইনাস মাইনাসে প্লাস 1, অর্থাৎ -2 -2 -1, ঠিক আছে। আচ্ছা এটা -2 -2 -1 আসছে, তাহলে এ বি ও এসির মধ্যবর্তী কোণ, অতএব এ বি ও এসি এর মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে, কস ইনভার্স এইটা -2 ইন্টু -2 প্লাস 1 ইন্টু -2 প্লাস 2 ইন্টু -1 রুট ওভার অফ এটা -2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট এটা -2 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস -1 স্কোয়ার, এইটা আসছে -2 স্কোয়ার -2 স্কোয়ার -1 স্কোয়ার, ঠিক আছে, এটা কত আসছে দেখো, কস ইনভার্স এটা আসছে, এটা মড অবশ্যই, মড কোথাও মিসিং হলে অবশ্যই দিয়ে নেবে, এটা মাইনাস মাইনাসে 4 আসছে, -2 -2 মাইনাস মাইনাসে গুণ করে প্লাস হয়ে যায়, আর 2 ইন্টু 2 4, আচ্ছা এইটা 2 একে 2 আসছে, আবারও -2 চলে আসছে মড, ঠিক আছে, এইটা আছে -2 স্কোয়ার 4 1 স্কোয়ার 1 আবার 2 স্কোয়ার 4 ডট 4 প্লাস 4 প্লাস 1, কস ইনভার্স এটা তারপরে 0 হয়ে যাচ্ছে, 0 বাই রুট 9 ডট 4 আর 4 18 রেখে 9 রুট 9 এসে যাচ্ছে কস ইনভার্স 0 ইজ ইকুয়াল টু কস ইনভার্স, কস কত মান 0, কস 90 ডিগ্রির মান 0 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, অতএব তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে অলরেডি, তাহলে আমরা নর্মালি হিসেব পাচ্ছি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 হয়, না বের করলেও এটা 180 থেকে এই দুটো সমষ্টি বের করে দেখিয়ে দিতে পারতাম, তাহলে বের করে 180 থেকে বিয়োগ এই দুটো সমষ্টি বিয়োগ বলেও দেখিয়ে দিতে পারতাম, আমরা একবারে কোনটা সূত্রের সাহায্যে বের করে দেখিয়ে দিলাম। এবার অ্যান্সারটা কি লিখবে, এর পরে যে অ্যান্সারটা লিখবে, অতএব ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান কোণ এসিবি, অতএব ত্রিভুজ এবিসি এর, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি সমান এবি, অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু
ত্রিভুজ, এটাই দেখাতে বলেছে কিন্তু দেখে নাও, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, সমদ্বিবাহু দেখাতে বলেছে। তাহলে দেখো আমাদের 12 অঙ্ক কমপ্লিট হলো, ঠিক আছে, 12 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আজকের ক্লাসে আমরা 7 থেকে 12 পর্যন্ত কমপ্লিট করলাম। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে আমাদের আজকে হয়ে রইলো 12, পরবর্তী ক্লাস আমরা 13 থেকে শুরু করবো। ওকে, খুব দ্রুত আমরা দিক কোশ্চেন এবং দিক অনুপাতে এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ওকে, আজকে এখানেই স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।